আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ফিরেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে। যারা চ্যানেলে একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমল কাব্য, লেখক DRM সোহাগ, পর্ব সংখ্যা 11। কণ্ঠে আমি আছি আপনাদের সাথে, ইতি। শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটিতে। নিজের খালাতো বোনকে ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে, আরে আপু, তুমি এখানে? মিশকা মৃদু হেসে বলে, এ পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সামনে ক্যাফেতে চলো, গিয়ে বসি। মিশকা হেসে বলল, আচ্ছা চলো। শুধু পিছু ফিরে বলে, ইরফান আয়। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলে, তোরা যা। শুদ্ধ মিশকা একটা ক্যাফেতে বসেছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করার কথা বললে মিশকা নিজেই 2 কাপ কফি অর্ডার করলো। মিশকা আশেপাশে তাকিয়ে সামনে তাকায়। শুদ্ধ ফোন স্ক্রল করছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলে, জি আপু। মিশকা 2 হাত জমা করে চোখ বুজে বলে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধর মুখের হাসি লেপ্টে ছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে মুখে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবাকতা ভর করে। মিশকা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে, আপু, আমি তোমার ছোট ভাই। মিশকা মৃদু হেসে বলে, ব্যাপার না, বয়স ফ্যাক্ট না। তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ? শুদ্ধ চোখ নামিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেই মেয়েটা কি ফারা? শুদ্ধ মাথা তুলে তাকালো না। ফারার মুখটা চোখের পর্দায় ভেসে উঠতেই ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত শুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। মিশকা শুদ্ধকে এভাবে ধরে রেখেছে, সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকার থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগেই মিশকা আবারও শব্দ করে বলে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ, এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। শুদ্ধ অবাক হয় মিশকার ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হওয়ায় কিছু বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারা মিশকার দিকে রেগে তাকিয়ে আছে। শুদ্ধর খালাতো বোন মিশকাকে ফারা চেনে। কি বুঝলে ফারা? মিশকার কথায় ফারা রেগে বলে, তুমি গাড়ি পড়া মেয়ে, সেটাই বুঝেছি। মিশকা রেগে যায় ফারার কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারার গাল টেনে বলে, শুদ্ধর থেকে দূরে থাকবে, শুদ্ধ আমাকেই ভালোবাসে, বুঝেছো? বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছে। ফারার রেগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে, শুদ্ধ ভাই তোমাকে ভালোবাসে না, আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না। মিশকা হাত মুঠো করলো, ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল এটা আপাতত প্রয়োজন। অতঃপর মৃদু হেসে বলে, একটু আগেই তো জড়িয়ে ধরলাম, ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। কই দিয়েছে? সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো ভালোবাসি বলেছে? জড়িয়ে ধরেছে? আমার সাথে সবসময় হয়েছে শুদ্ধর। ফারার মাথা নিচু, চোখের কোণে পানি। আসলেই তো, শুদ্ধ তাকে ভালোবাসে বলেনি, জড়িয়ে ধরা তো দূর, হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কা দিল না। মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারা, আর কি শুনবে? সব মানে বোঝো, বিয়ের পর যা হয় সেসবও হয়েছে প্রায়। বুঝেছো তো আমাদের কত গভীর প্রেম। ফারা আর নিতে পারলো না, হনহন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পিছন থেকে ফারার ফ্রেন্ডরা তাকে ডাকতে থাকে, সে শুনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগেই শুধু দৌড়ে যায় ফারার দিকে। ফারাককে জোরে টান দিয়ে নিয়ে আসে। ফারা শুদ্ধর গায়ে এসে পড়ে। শুধু ভীতস্বরে বলে, ফারা ঠিক আছো? ফারা দ্রুত শুদ্ধ থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন?
অ্যাক্সিডেন্ট হতে পারতো। ফারা বা হাতে চোখ মুছে বলে, হলে হতো, তোমার কি? যাও, ভেতরে তোমার প্রাণের প্রেমিকা আছে, আমার কাছে কি? শুদ্ধ ভ্রুকুচকে বলে, মানে? কে আমার প্রেমিকা? ফারা কিছু বলে না, উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব। ফারা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে, এসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুদ্ধ ফারার দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ খুবই অপমানিত বোধ করে, রেগে বলে, ফারা, তুমি কি বলছো জানো? ফারা আবার চেঁচিয়ে বলে, জানি জানি। ফারা, তুমি কি বলছো জানো? ফারা আবারও চেঁচিয়ে বলে, জানি জানি। যার সাথে শুয়েছ তার কাছে। কথাটা শেষ করার আগেই শুদ্ধ ফারার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারা উল্টে পড়তে নিলে ফারার এক ফ্রেন্ড এসে তাকে আঁকড়ে ধরে। শুদ্ধর চোখ মুখ শক্ত করে তাকায় ফারার দিকে। ফারাকে মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে। শুদ্ধ রেগে ফারাকে তার দিকে এনে ফারার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তোর সাহস কি করে হয় ওকে টাচ করার? ফারা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই? ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি আমি ওকে। কথাটা বলে ফারা তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে, ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফারার ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই জীবনেও হয়নি তার বোধহয়। ফারা আর কিছুই বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। 2 বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। ফারার জীবনের সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই। শুদ্ধর জীবনে মিশকা নামেই সেই মেয়েও নেই, তার বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারাকে, সে জানে তার ভুল ছিল। তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেওয়া বেটার, যেমনটা ইরফান করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে না সারা জীবনেও। ফারা সেদিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠে আসে। দেখা হলে এভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটোনে শুদ্ধর ধ্যান ভাঙে। ঝাপসা চোখ কয়েকবার পলক ঝাপটালো। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারাকে 2 বছর আগেই পেয়ে যেত, কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামলে কল রিসিভ করলো। ওপাশ থেকে ফাইজ বলে, ভেতরে আয়। শুদ্ধ মৃদুস্বরে বলে, তোর বোনকে দিবি? নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আই সোয়ার ফারাজ, তোর ঘাড়তেরা বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব। আমাকে 2 বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছারখার করলো মেয়েটা। আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে তার আমি ছোটাবো আমি। কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারলো পাশের সিটে। অসহ্য লাগছে তার কাছে। ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বললে না যে? তারেক নওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মায়েরাকেই মেনে নেবে ইনশাআল্লাহ। রুমা নওয়াজ জাহারার কথা বলতে চাইল, কিন্তু তার মন সায় দেয় না। জাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে। সেই বিয়ে ভেঙে এক বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, ব্যাপারটা কেমন যেন। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেই হয়তো এটা মানবে না। রুমা নওয়াজ আর সাহস করলে না এই ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছে ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর জাহারা চলে গিয়েছে, ভাবলেন বোনকে বুঝিয়ে বলবে একবার। ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবে। সব রেডি করেছো? রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখছি। রুমা নওয়াজ রান্নাঘরে গিয়ে মায়েরাকে দেখে বলল, কি করছো এখানে? মায়েরা মাথা নিচু করে বলল, কিছু না। রুমা নওয়াজ মায়েরার দিকে তাকালো। মেয়েটা একটা সুতির 3 পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বললেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলে মায়েরা তার শাশুড়ির পিছু পিছু যায়। রুমা নওয়াজ মায়েরার থেকে আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়েরার হাতে দেয়। মায়েরা ভ্রুকুচকে চেয়ে আছে শাড়ির দিকে। এটা কি?
এটা দিয়ে কি কাজ করবে সে? তার ভাবনাকে স্থির করতে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ আসবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। মায়েরার মনে পড়ে যায় আজ তো ইনার শ্বশুর বাড়ি থেকে লোক আসার কথা, তবে সে তো শাড়ি পরতে জানে না। শাড়ি থেকে দৃষ্টি তুলে শাশুড়ির পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, আন্টি, আমি তো শাড়ি পরতে পারি না। রুমা নেওয়াজ রেগে বললেন, আমি তোমার আন্টি? মায়েরা আমতা করে বলল, সরি মা। রুমা নেওয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মায়েরার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়েরার হাতে দিয়ে বললেন, এই দুটো পরে এসো, যাও। মায়েরা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে। কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে। রুমা নেওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়েরাকে। শাড়ি পরানো সম্পূর্ণ করে মায়েরার পানে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা বেশ জলজল করছে। মায়েরার সিল্কি চুলগুলো কোমরের নিচে অব্দি ঠাঁই পেয়েছে। রুমা নেওয়াজ মনে মনে পড়লেন, মাশাআল্লাহ। মায়েরার শাড়ি পরে ভীষণ আনইজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবুও অস্বস্তি হচ্ছে। মায়েরা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে হেসে বলে, শাশুড়ি মা, আমাকে কি ভালো লাগছে? রুমা নেওয়াজ ভ্রুকুচকে তাকায় মায়েরার দিকে। শাশুড়ি মা, এটা কেমন সম্বোধন? তিনি ছোট করে বললেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখল। আসলেই সুন্দর লাগছে। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, আয় হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে। পিছন থেকে তারেক নওয়াজ ঘরে আসতে আসতে বলল, আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর, আজ সেটা 1000 গুণ বেড়ে গেছে। শ্বশুরের গলা পেয়ে মায়েরা কিছুটা লজ্জা পায়, আয়না থেকে দূরে সরে আসে। আমতা করে বলে, আমি যাই বাবা। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ের ঘরে গিয়ে দেখে ইনায় একা একা শাড়ি পরছে। মায়েরা দৌড়ে ইনায়ের দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটার মনে নেই সে শাড়ি পরেছে। মাঝপথেই দাঁড়িয়ে অসহায় চোখে আধা খোলা শাড়ির দিকে তাকায়। ইনায়া হেসে বলে, মায়েরা, তোমায় অনেক সুন্দর লাগছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ের দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে, খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরতে পারো? ইনায়া হেসে বলল, পারবো না কেন, এটা কি এমন কঠিন কাজ? কথাটা বলে তার আঁচল ঠিক করে মায়েরার কুচি ঠিক করে দেয়। আরো কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। মায়েরা একটু হেঁটে বলে, আপু, এবার মনে হচ্ছে খুলবে না। ইনায়া মৃদু হাসে। মায়েরা ইনার হাত ধরে বলে, আপু, তোমার কি আজকেই বিয়ে? বাড়ি সাজালো না যে? ইনায়া লাজুক চোখে নামিয়ে নেয়, আলতো হেসে বলে, বিয়ের ডেট ফিক্স করতে আসছে, আজ বিয়ে নয়। মায়েরা ইনায়াকে জড়িয়ে ধরে বলে, কংগ্রেস আপু। ফাইজ, ফারা, শুদ্ধ, ইরফান সহ তারেক নওয়াজ ও ফাইজের বাবা মা, আজ ফাইজের এক মামাতো ভাই, সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আছে, আলোচনায় ব্যস্ত। তারেক নওয়াজ ইরফানের ফায়েজের বাবার উদ্দেশ্যে গলা ঝেড়ে বললেন, তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল। শুদ্ধ হঠাৎই বলে ওঠে, মামা, ফায়েজ বিদেশ থেকে ফেরায় আমরা বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রেখেছি। পাশ থেকে ফায়েজ বাঁকা চোখে তাকায় শুদ্ধর পানে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, শালা বেয়াদ্দব, মিথ্যা বলতে একটুও বাচ্ছে না। শুদ্ধ রেগে বলে, না, বাচ্ছে না। মির্জাফরের দল, বলেছি তো, তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমায় দে, তারপর আমার বোনকে পাবে। ফায়েজ রেগে যায়। এরপর পাশে বসে ইরফানের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না বলে দিচ্ছি। ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। ফায়েজ অসহায় চোখে তারেক নওয়াজের দিকে তাকায়। পাশ থেকে শুদ্ধ বলে, আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফায়েজের কাজের খুব চাপ। ফায়েজ রাগে হাতের আঙুল পাকায়। নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, আমি একদম ফ্রি। আরে, তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি, তুই 2 মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের মন তো থাকছেই, ওকে অন্য কোথাও বিয়ে দেব না, নিশ্চিন্তে থাক। শুদ্ধর কথায় ফায়েজের বাবা মা সহ তারেক নওয়াজ ভ্রুকুচকে তাকায়। ফায়েজ বসা থেকে দাঁড়িয়ে যায়, শুদ্ধকে টেনে বাইরের দিকে যেতে যেতে বলে, এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফারার দিকে তাকায়। ফারা শুদ্ধর দিকে চেয়েছিল,
শুদ্ধ তাকালে দ্রুত চোখ নামিয়ে নেয়, শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে ফায়াজের সাথে যায়। বাইরে বেরিয়ে ফায়াজ শুদ্ধর কলার ধরে বলে, তোকে ছাড়বো না আমি শুদ্ধ। শুদ্ধ রেগে ফায়াজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি ভেবে যেন দুষ্টু হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, যা তোর বোনকে মানা, এরপর একসাথে বিয়ে করবো দুজন। ফায়াজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার বোন দেবই না। শুদ্ধ শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফায়াজের দিকে এগিয়ে এসে বলে, বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেরামি সহ্য করছি। দুনিয়ায় আর ভাই নেই, বোন তেরামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না? ওকে আমিই সিধে করব। তোদের নুনের পুতুলকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙুল চুষছি, আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে? যৌবন শেষ হোক, এরপর তোকে আমার বোন দিব, যা। নয়তো এইভাবে ইনায়ের জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। ফায়েজ রেগে বলে, আমি ইনায়াকে আজকেই বিয়ে করব, ওয়েট। শুদ্ধ শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফায়েজের দিকে, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়, কিছুই বলে না। ফায়েজও দীর্ঘশ্বাস ফেলে, শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আমি কি করব? শুদ্ধ রেগে ফায়েজের হাত ঝাড়া মেরে সরিয়ে বলে, যা বিয়ে কর। ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দিই। শালা, এমন বোন আমার হলে ওকে চড়িয়ে সিধে করতাম। একটু থেমে শান্ত গলায় বলে, ভেতরে যা, মামারা ওয়েট করছে। ফায়েজ চাপদারিতে হাত বুলিয়ে বলে, তুই আয়। ভাল লাগছে না, তুই যা, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরায়। ফায়েজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে ফারা শুদ্ধর পিঠে নীরবে চেয়ে থাকে, চোখ জোড়ায় চিকচিক পানির কণা। মায়েরা ইনায়ার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনায়া আর ফায়াজকে ছাদে পাঠিয়েছে সবাই। মায়েরার মাথায় দুষ্টু বুদ্ধি খেলেছে, রিতাকে দিয়ে 1 প্যাকেট পটকা আনিয়েছে, সেটা নিয়েই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মায়েরা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে সবাই কথা বলায় ব্যস্ত। মায়েরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয়। সে সময় ফায়েজের মামাতো ভাইয়ের চোখে পড়ে সিঁড়ির দিকে। মায়েরা দৌড় দেওয়ায় মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। ফায়েজের মামাতো ভাই ইনায়ের সাথে পড়ে, খুব বেশি বড় নয়। পিছন থেকে মায়েরাকে দেখে ছেলেটা হা করে তাকিয়ে থাকে। ইরফান বাম পাশের একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফায়েজের মামাতো ভাইয়ের দৃষ্টি মিলে। ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে উপরে তাকিয়ে দেখতে পেল দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মায়েরার বাম পাশ দেখে ইরফানের চিনতে একটু কষ্ট হলো না, এটা মায়েরা। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখে সে এখনো মায়েরার দিকে হা করে চেয়ে আছে। মুহূর্তে ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগলো। ইরফান দাঁড়িয়ে যায়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফায়েজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা, ফায়েজের বাবা মা কথায় ব্যস্ত। ইরফান শক্ত কণ্ঠেই বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরের দিকে এগিয়ে যায়, ছেলেটাও পিছু পিছু যায়। ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে, গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়। সে তো মেহমান এই বাড়িতে। যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পেছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? ইরফান পকেট থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে, দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, কি করছিস ইরফান, ও আমাদের মেহমান। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকালে দেখলো সে বাড়ির ভেতর উকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলেটার মনোভাব। সে নিজের উপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরো দ্বিগুণ হচ্ছে। কিছু না বলেই হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে তাকায়। শুধু ফায়েজের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে একটা জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছু বলল না। ইরফানের কাছে কিছুটা বিব্রত বোধ করছে সে।
পিছন ফিরে আরেকবার তাকায়। মায়েরার কথা ভাবে, মেয়েটাকে দেখে তো বাচ্চা মনে হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপ, এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরাই কি এমন ভয়ঙ্কর সুন্দরী হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো সে। মায়েরা চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাইটার, অপর হাতে পটকার প্যাকেট। তার উদ্দেশ্য ইনায়া আর তার বরকে একটু চমকে দেয়া এ পটকা ফুটিয়ে। গ্রামে এসব অনেক ফুটিয়েছে, অনেকদিন পর এমনটা আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি। ইনায়ের কথা ভেবে বেশি হাসি পাচ্ছে। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায়। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। সে সময় পটকা ফুটে যায়। সেই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জলজল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গেলে ওপাশ থেকে ইনায়ের চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, এখানে বাদরামি করতে এসেছো স্টুপিড? মায়েরা ঢোক গেলে দুদিকে মাথা নাড়ায়। মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মায়েরা ভীত গলায় বলে, সরি প্লিজ কিছু বলবেন না। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ধরে নিচে নামতে গেলে মায়েরার শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খাচ্ছে। ভীত স্বরে বলে, আমায় ছাড়ুন, আমি পড়ে যাব। কথাটা বলতে বলতে সত্যি পড়ে যেতে নেয়। তার আগে ইরফান দু হাতে মায়েরাকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতে পারো না ইডিয়েট। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, প্রচুর বিরক্ত মায়েরার কাজে। খুব ভালো করেই বুঝেছে এই বাদর এখানে বাদরামি করতে এসেছে। একটু আগের শব্দটাই বাদরের করা কারসাজি সেটাও বুঝেছে। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ধুপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা হা করে চেয়ে আছে। মুচড়ামুচড়ি করে বলে, আরে আমায় নামান, উফ আল্লাহ, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। উল্টো ঘুরে মায়েরার দিকে শক্ত চোখে তাকায়। মায়েরা বারবার ঢোক গিলছে। পটকা ফুটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক, এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাত পিছনে লুকিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকাচ্ছ, বের করো। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মায়েরার পিছনে হাত দিলে মায়েরা কয়েক পা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়। এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে, আবার যেন এসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়েরার পেছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুতভাবে বলে, হোয়াট রাবিশ। মায়েরা গলার সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচিয়ে নেয়। হাতে পটকা জ্বালিয়ে তার পাশেই তার ইনার পেয়েছিল। ছাদে কাপড় মেলে দিয়েছিল, বিকেলে আনার সময় এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারিনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুঝে ফুস করে শ্বাস ফেলে। এরপর মায়েরার দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মায়েরা সেই যে মাথা নিচু করে চোখ বুঝে আছে। খোলা চুলগুলো কিছু অংশ পিঠ ছড়িয়ে দুকাতে ছড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দুহাত জমা করে সমানে কচলাচ্ছে। ইরফানের মনে পড়ল সেই ছেলেটা মায়েরাকে এভাবেই দেখেছে, এত খোলামেলা ভাবে দেখে নিয়েছে। মুহূর্তেই শান্ত চোখ জোড়া শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছো কেন? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। ইরফান আড়াআড়ি ভাবে দুহাত বেঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খোলো। মায়েরা সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে না। মেঝের দিকে দৃষ্টি রেখে ঢোক গিলল। ইরফান ধমকে বলল, বাংলা বোঝো না স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। তার সত্যি সত্যি ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে।